হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো প্রতিদিনের মতো এবার থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেব না, আমরা একটি নতুনভাবে প্রেজেন্টেশনটা করার চেষ্টা করছি। আমরা সপ্তাহে 2 দিন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও ছাড়বো, যার ফলে যাতে তোমাদের কাছে সুবিধা হয়। কারণ এটা আমরা আমাদের এই বিগত 1 মাসের ভিডিওস থেকে বুঝলাম যে আরও যতটা সহজ করা যায় জিনিসটাকে, আর যতটা তোমাদের কাছে টাইম ফ্রেন্ডলি করা যায়, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য কিন্তু প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে তোমাদেরকে প্রতিদিন এঙ্গেজ করে রাখা নয়। এছাড়া আমাদের অন্যান্য আরও অনেক সিরিজ খুব শীঘ্রই চালু হতে চলেছে। সেই হওয়ার জন্য আমরা চেষ্টা করব যে আরও সেগুলোকে ভালো করে প্রেজেন্টেবল করে তোলার জন্য। সেই জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে সপ্তাহে 2 দিন পাবলিশ করব। সেটি হলো এক মঙ্গলবার আর আরেক শুক্রবার। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহ দেওয়ার জন্য। 11, 12 এবং 13 অর্থাৎ বুধ, বৃহস্পতি এবং শুক্রবার এই 3 দিনের যে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স এটা পাবে। আর মঙ্গলবার তোমরা শনি, রবি, সোম এবং মঙ্গল এই 4 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল যে কম্পাইলেশনটা এটা পাবে। আমরা বাই উইকলি এটা শুরু করতে চলেছি। আশা করছি আমাদের এই নতুনভাবে প্রয়াসটা তোমাদের ভালো লাগবে, কারণ এতে আমরা দেখেছি যে এর ফলে কি হয় না, কারেন্ট অ্যাফেয়ার্সের যে চাপটা থাকে প্রতিদিনে সেটা অনেকটা হালকা হয়ে যায়। তুমি যখন কম্পাইলেশনে অনেকটা একসঙ্গে পড়ে নিচ্ছ তখন তোমার কাছে জিনিসটা বোধগম্য অনেকটা হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেক ইস্যু রিলেটেড থাকে। যখন এই ইস্যু রিলেটেড থাকে তখন ধরো দেখা গেল একটা ইস্যু বেরোলো মঙ্গলবার, সেই ইস্যুটা চলতে থাকছে শুক্রবার কি শনিবার পর্যন্ত। প্রতিদিন সেই একই ইস্যু থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করার কোনো মানে হয় না। তার থেকে ইস্যুটা যদি 3-4 দিনে শেষ হয়ে যায়, সেই পুরো ইস্যুটাকে কম্পাইল করে কারেন্ট অ্যাফেয়ার্সে দিলে সেটা অনেক বেশি লাভজনক হবে বলে আমাদের মনে হয়েছে। তো সেই জন্য আমরা আজ থেকে নতুনভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওকে পাবলিশ করব। সেটি হচ্ছে বাই উইকলি, একটি হবে শুক্রবার আর একটি হবে মঙ্গলবার। সো বি উইথ আস, স্টে উইথ আস, সাপোর্ট আস। আশা করছি আমাদের এই নতুন প্রয়াস তোমাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, কোনো চিন্তার কোনো কারণ নেই, কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম আসছিল সেরকমই আসবে, তার কন্টিনিউটি কখনো ব্রেক হবে না। তো সেই আশ্বাসটা দিয়েই আজকের ভিডিও শুরু করছি। আর কারেন্ট অ্যাফেয়ার্সের বলার যে প্যাটার্নটা সেটা আজকে থেকে আমরা চেঞ্জ করছি। এবার থেকে আমরা আগের দিনের যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো সবার শেষে আলোচনা করব, এবং তার আগে আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করে 2টো কোয়েশ্চেন দিয়ে থাকবো। এবং আজ থেকে আরেকটি নতুন জিনিসকে ইনক্লুড করা হচ্ছে, সেটি হচ্ছে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন্স দেওয়া হবে না। যেরকম আলোচনা করা হবে সেইখান থেকে তোমরা যাতে ডিডাক্ট করে মেইনসের জন্য আনসার রাইটিং প্র্যাকটিস করতে পারো, সেই জন্য মেইনসের উপর ভিত্তি করে তোমাদেরকে 2টো করে বা কোনো দিন 3টে করে, মানে যেরকম যখন যেরকম আমাদের প্রয়োজন, আমাদের কাজ যখন যেভাবে আমাদের কাছ থেকে চাইবে তার উপর ভিত্তি করে তোমাদেরকে আমরা প্রশ্নপত্র ধরিয়ে দেবো। এতে ফলে কি হবে না, আমরা 2 রকমের একটা মিক্সচার রাখবো। আমরা শর্ট কোয়েশ্চেন্সের মিক্সচার রাখবো এবং লং কোয়েশ্চেন্সের মিক্সচার রাখবো। এর ফলে যাতে আমরা পরবর্তীকালে মেইনসের আনসার রাইটিং প্র্যাকটিস করার ক্ষেত্রে যাতে পিছিয়ে না পড়ি, সেইটা আমাদের দেখতে হবে, এবং সেই জন্যই আমাদের এই নতুনভাবে প্রয়াস। আশা করছি তোমাদের এই প্রয়াস ভালো লাগবে। সো লেট আস বিগিন উইথ আওয়ার টুডেস ডিসকাশন। তো আজকের প্রথম নিউজ কি আছে? আজকের প্রথম নিউজ বলতে আজকের নয়, যেটি হয়েছিল মানে 11, 12, 13 আজকের ভিডিওর ফার্স্ট নিউজ যেটা বলতে পারি আমরা। এটা 3 দিনের নিউজের মধ্যে এটা ছিল হচ্ছে 11 তারিখের নিউজ। তো যাই হোক, এটা কি না, ন্যাশনাল হেলথ আইডি। ন্যাশনাল হেলথ আইডি কী করছেন, তারা একটা ডিজিটাল হেলথ আইডি বানাচ্ছে, ঠিক আছে, যার ফলে একজন মানুষের একটা ডিজিটাল রিজার্ভায়ার আর রিপোজিটরি অফ হেলথ রিলেটেড ইনফরমেশন থাকবে। তার ফলে কী হবে না, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই তোমরা কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারবে। ধরো কোনো তামিলনাড়ুর মানুষ, তিনি হয়তো কলকাতায় কাজ করেন চাকরি সূত্রে, তার কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে তাকে তার এই সমস্যা সমাধান করার জন্য তামিলনাড়ু থেকে কাগজ আনাতে হবে না। তার একটা ন্যাশনাল হেলথ একটা রিজার্ভার থাকবে, সেই হেলথ রিজার্ভার থেকে যে ন্যাশনাল যে হেলথ আইডি, তার মাধ্যমে ডিজিটালি পুরো যে ইনফরমেশনটা তার রয়েছে হেলথ সংক্রান্ত, সেটা পুরোটাই ট্রান্সফার হতে পারবে। তো এই জন্যই ন্যাশনাল এই ডিজিটাল হেলথ মিশন বা ন্যাশনাল হেলথ আইডিটা বানানোর চেষ্টা চলছে, এবং সেটা খুব শীঘ্রই কার্যকর হবে।
এর সাথে সাথে আরও কয়েকটা জিনিস নিয়ে আসা হচ্ছে, যেমন একটা কি টেলিমেডিসিন। তোমরা আমাদের পাশে ছবিটা দেখতে পাচ্ছ কী কী আনা হচ্ছে, যে টেলিমেডিসিন আনা হচ্ছে, ডিজি ডক্টর, অর্থাৎ ডিজিটালি ধরো কোনো মানুষ সে হয়তো এই মুহূর্তে আউট অফ স্টেশন রয়েছে কিন্তু তার ওষুধের দরকার, সেক্ষেত্রে ডাক্তার সেখানে হয়তো অ্যাভেলেবেল নয় বা কোনো কারণে ডাক্তারের চেম্বার থেকে সে অনেক দূরে রয়েছে, সেক্ষেত্রে সে ডিজিটালি কোনো ডাক্তারের সঙ্গে কানেক্ট করে তার কাছ থেকে প্রেসক্রিপশন নিতে পারে ডিজিটালি। এছাড়া হেলথ ফ্যামিলি রেজিস্ট্রি থাকছে, একটা পুরো ফ্যামিলির একটা পুরো হেলথের যে হিস্ট্রিটা সেটা থাকা যাচ্ছে। এছাড়া পার্সোনাল যে হেলথ রেকর্ড সেগুলো রাখা যাচ্ছে। আর ফার্মাসি, এই জিনিসগুলো ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের আন্ডারে আনা হয়েছে। এইবারে এই যে হেলথ আইডি কী করা হবে না, হেলথ আইডি উইল বি লিঙ্ক টু এ হেলথ ডেটা কনসেন্ট ম্যানেজার। অর্থাৎ এই যে প্রত্যেকটা যে হেলথ আইডির একটি হেড ম্যানেজার, একটা ধরে নাও একটা হেড জায়গা থাকবে, তার সঙ্গে লিঙ্ক করা থাকবে, এবং এই লিঙ্কটা এই ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের আন্ডারেই হবে, যার ফলে দেশের যে কোনো প্রান্ত থেকে তারই পুরনো কেস হিস্ট্রিসগুলো আমরা নিতে পারবো। এর ফলে কী হবে না, সিমলেস ফ্লো অফ হেলথ ইনফরমেশন থাকবে। ঠিক আছে, এর ফলে কী হবে না, কোনো মানুষের কোনো রোগ ব্যাধি হলে বা কোনো অন্য জায়গায় কি আটকে পড়লো, সেক্ষেত্রে তার আর কোনো রকম সমস্যা হবে না। যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি কী হয় না, ধরো না কলকাতায় কোনো মানুষের চিকিৎসা করানো হচ্ছে, তার সেখানে যে রিপোর্টগুলো হলো সেই রিপোর্টগুলো এখানে বাতিল হয়ে গেল, যে যখন অন্য স্টেটে গেল সেখানে গিয়ে তাকে আবার নতুন করে রিপোর্ট করতে হচ্ছে সেখানকার ডাক্তারের কথা মেনে এবং ইত্যাদি ইত্যাদি করে। তো সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এর ফলে বন্ধ হয়ে যাবে। তবে আধার নাম্বার অবশ্যই ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে। তবে এর ক্ষেত্রে যেমন সুদিক আছে, সেরকম কুদিকও আছে, এবং সেই কুদিকগুলো কি সেইটা তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। এই যে আজকের এই যে আলোচনাটা হলো, এর উপর ভিত্তি করে যে এর যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা আমাদের আজকের কমেন্ট সেকশনে জানাবে। মুভিং অন টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কি সেবি নিয়ে। সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এখন সেবি সংক্রান্ত আমাদের কাছে জেনে রাখতে হবে। সেবি নিয়ে একটা নিউজ এসেছিল যে সেবি মানে ইনভেস্টমেন্ট বা ইনভেস্টার্সদের সিকিউরিটি চেক নিয়ে নতুন করে তদারকি শুরু করেছে। তো এই সেবি কি, সেবি হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটি 1992 খ্রিস্টাব্দের 12 এপ্রিল প্রতিষ্ঠা করা হয়। ইটস এ স্ট্যাচুটারি বডি, মাইন্ড ইট, দিস ইজ এ স্ট্যাচুটারি বডি। এর বেসিক ফাংশন কি? এর বেসিক ফাংশন হচ্ছে যে সমস্ত ইনভেস্টার্স সিকিউরিটি মার্কেটে ইনভেস্ট করছে, ঠিক আছে, যে সমস্ত ইনভেস্টার সিকিউরিটি মার্কেটে ইনভেস্ট করছে তাদের ইন্টারেস্টটা যাতে অক্ষুণ্ণ থাকে, তাদের যে ইনভেস্টমেন্ট সেটা যাতে প্রোটেক্টেড থাকে সেইটা দেখা, এবং প্রমোট অ্যান্ড রেগুলেট দি সিকিউরিটি মার্কেট। অর্থাৎ এই যে সিকিউরিটি মার্কেট রয়েছে, জি-সেক বলো বা প্রাইভেট সিকিউরিটিজ যেগুলো বলো, মানে সোজা কথা বন্ড মার্কেটস, বা আরও ভালোভাবে পাতি বাংলায় বলতে গেলে স্টক এক্সচেঞ্জ মার্কেট, এটা যাতে আরও বেশি করে লোকের মধ্যে প্রমোট করা যায়, এগুলোকে আরও ভালো করে যাতে রেগুলেট করা যায়, এগুলো কিন্তু সেবি দেখে। সেবির বোর্ডে কারা থাকে? একজন চেয়ারম্যান থাকে এবং সেভারাল আদার্স হোল টাইম অ্যান্ড পার্ট টাইম মেম্বার্স থাকে। সেবি কি? সেবি একটি কোয়াসি লেজিসলেটিভ এবং কোয়াসি জুডিশিয়াল বডি। এটি একটি কোয়াসি লেজিসলেটিভ এবং কোয়াসি জুডিশিয়াল বডি। এরা রেগুলেশনকে ড্রাফট করতে পারে, এরা ইনকোয়ারিজ করতে পারে, এবং রুলিংস মানে কোনো রুল এরা পাস করতে পারে এবং পেনাল্টিস পর্যন্ত দিতে পারে। কারণ যেটা হচ্ছে আধা লেজিসলেটিভ আর কি, আধা লেজিসলেটিভ এবং আধা জুডিশিয়াল বা আধা বিচার বিভাগীয় একটি বডি, অর্থাৎ এদের মধ্যে কিছুটা পাওয়ার রয়েছে। তো এর যে ফাংশনসগুলো রয়েছে, এটা 3টে ক্যাটাগরি রয়েছে, মানে ফাংশনসগুলোর 3টে ক্যাটাগরির মাধ্যমে এটা ফুলফিল করে। একটা হচ্ছে ইস্যুয়ার্স, বাই প্রোভাইডিং এ মার্কেট প্লেস ইন হুইচ দ্য ইস্যুয়ার্স ক্যান ইনক্রিজ দ্য ফাইন্যান্স। সেকেন্ড হচ্ছে ইনভেস্টার্স, বাই এনশিওরিং সেফটি অ্যান্ড সাপ্লাই অফ প্রিসাইজ অ্যান্ড অ্যাকিউরেট ইনফরমেশন। এবং থার্ড হচ্ছে ইন্টারমিডিয়ারিজ, বাই এনাবলিং এ কম্পিটিটিভ প্রফেশনাল মার্কেট ফর ইন্টারমিডিয়ারিজ। এই 3টে জিনিসকে এরা দেখে, ইস্যুয়ার্সদের যাতে কোনো সমস্যা না হয়, ইনভেস্টার্সদের যাতে কোনো সমস্যা না হয়, এবং যারা আছে ব্রোকার্স বা দালাল বা ইন্টারমিডিয়ারিজ তাদেরও যাতে কোনো সমস্যা না হবে, এবং যাতে একে অপরকে তারা এক্সপ্লয়েট না করে, সেটা হচ্ছে সেবির দেখার মূল লক্ষ্য। মুভিং অন টু দি নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, সেটি কি না ওভার দ্য টপ।
অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্ম। আমরা সকলেই জানি ওটিটি প্ল্যাটফর্ম কী, ঠিক আছে। নেটফ্লিক্স, অ্যামাজন আমাদের এখন গৃহস্থের ঘরে ঘরে ঢুকে গেছে। বাংলাতেও হইচই বলে একটি প্ল্যাটফর্ম শুরু হয়েছে, বিগত কয়েক বছর ধরে বেশ ভালোই তারা ব্যবসা করছে। তো ওটিটির প্ল্যাটফর্ম আসার একটি অন্যতম প্রধান কারণ কি না, এখানে ক্রিয়েটার্সদের কিছু স্পেস পাওয়া যায়, কারণ এখানে কোনো সেন্সরশিপ থাকে না। এখন সেন্সরশিপ যখন থাকে তখন কী হয় না, তুমি অনেক নিয়মের আওতার মধ্যে চলে আসো, এবং তার ফলে কী হয় না, এই নিয়মের আওতার মধ্যে আসলে অনেক কিছু তাদেরকে বাদ দিতে হয়। এই জন্য ওটিটি প্ল্যাটফর্মে দেখবে যে অনেক সময়, বিশেষত নিউডিটি শোয়ের ক্ষেত্রে, মানে নগ্নতা দেখানোর ক্ষেত্রে, বা মানে ধরো গালাগালি ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমরা ওটিটিতে পুরো র ফর্মে দেখতে পাই। কেন পাই? কারণ সেখানে কোনো সেন্সরশিপ থাকে না, এবং সেটার ফলে ক্রিয়েটারদের কাছে খুবই জিনিসটা অনেক সুখকর ছিল, কারণ সে নিজের চিন্তাভাবনাটাকে, নিজের আইডিয়াটাকে সে ভালোভাবে দেখাতে পারত। তো এখন ওটিটির মধ্যে কী আসছে, এখন ওটিটির মধ্যে দেওয়া হয়েছে কি না, যেটা খুব আলোড়ন ফেলেছে বর্তমানের বিনোদন জগতে, সেটা কি না, ওটিটিগুলোকে হচ্ছে গভর্নমেন্টের সেন্সরশিপ বা আইএনবি মিনিস্ট্রি, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট মিনিস্ট্রি, এর আন্ডারে নিয়ে চলে আসা হচ্ছে। এবং এর ফলে কি হবে না, যেটা পরবর্তীকালে মানে খুবই আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে এদের যে মানে ফ্রিডম অফ এক্সপ্রেশনটা, এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদেরকে সেটা পরবর্তীকালে কী হয় সেগুলোর উপরে যখন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে তখন আমরা দেখে নেব। আপাতত আমরা ওটিটি কী সেগুলো একটু জেনে নিই। ওটিটি কি না, অ্যান্ড ওভার দ্য টপ মিডিয়া সার্ভিসেস ইজ এ স্ট্রিমিং মিডিয়া, ঠিক আছে, স্ট্রিমিং মিডিয়া সার্ভিস এটা অবশ্যই। এবং ওটিটি কী করে, বাইপাসেস কেবল, ঠিক আছে, ব্রডকাস্ট অ্যান্ড স্যাটেলাইট টেলিভিশন প্ল্যাটফর্মস। অর্থাৎ এরা হচ্ছে কেবলেও আসতে পারে, ব্রডকাস্টিংয়েও আসতে পারে, স্যাটেলাইট টেলিভিশন প্ল্যাটফর্মসেও আসতে পারে। তবে ওটিটি ইন্ডিয়ার ক্ষেত্রে যখন চালু করা হয়েছিল, তখন ইন্ডিয়া বলেছিল যে তোমরা যারা ওটিটি প্ল্যাটফর্ম, যারা ইন্ডিয়াতে মানে ব্যবসা করতে এসছো, তাদের কাছে একটা সেলফ রেগুলেটরি বডি বানাও, এবং সেই রেগুলেটরি বডি বানিয়ে তোমরা হচ্ছে জিনিসটাকে কিছুটা হলে নিয়ন্ত্রণ করো। কী নিয়ন্ত্রণ করতে বলা হয়েছিল, যে কন্টেন্ট দ্যাট ডেলিভারেটলি অ্যান্ড ম্যালিশিয়াসলি ডিসরেসপেক্টস দ্য ন্যাশনাল অ্যানথেম অর ন্যাশনাল ফ্ল্যাগ, এটা একদম করা যাবে না। সেকেন্ড কি, এনি ভিজুয়াল অর স্টোরি লাইন দ্যাট প্রমোটস চাইল্ড পর্নোগ্রাফি, এটাও কিন্তু দেখানো যাবে না। এনি কন্টেন্ট দ্যাট ম্যালিশিয়াসলি ইন্টেন্ডস টু আউটরেজ রিলিজিয়াস সেন্টিমেন্টস, এটাও দেখানো যাবে না। কন্টেন্ট দ্যাট ডেলিভারেটলি অ্যান্ড ম্যালিশিয়াসলি প্রমোটস অর এনকারেজেস টেররিজম, and lastly any content that has been banned for exhibition or distribution by law or court. এখন ধরো কোনো সিনেমা যেটা হচ্ছে মানে ভারতবর্ষে ব্যান্ড রয়েছে, সেই সিনেমা কিন্তু তোমরা দেখাতে পারবে না। তা গভর্নমেন্ট যদিও এই জিনিসটাকে খুব একটা সাপোর্ট করেনি, এই রেগুলেটরি বোর্ডের এই সমস্ত ব্যাপারগুলোকে, এবং তাই জন্য গভর্নমেন্ট সরাসরি হস্তক্ষেপ করতে চলেছে। তো এরপরে কী হয় সেটা আমরা আমাদের খবর যখন বেরোবে তখন আমরা জেনে যাব। মুভিং অন টু দ্য নেক্সট, এটা একটা ইম্পর্ট্যান্ট আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, সেটি হচ্ছে কি প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, ঠিক আছে। এটা কি, এটা পিএলআই স্কিমটা কি না, ইজ অ্যান আউটকাম অ্যান্ড আউটপুট ওরিয়েন্টেড স্কিম। আউটকাম মানে যেটা বাইরে আসছে, এবং আউটপুট যেটাকে বাইরে তৈরি করে বার করা হচ্ছে, দুটোর ওরিয়েন্টেড একটা স্কিম, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম। এখন ইকোনমিক্সে যেমন কথা তেমন কাজ, অর্থাৎ এখানে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ যখন বলা হচ্ছে, মানে কি না, এই যে স্কিমটা সেটা হচ্ছে ইনসেন্টিভ করবে সেই সমস্ত জিনিসগুলোকে যেগুলো প্রোডাকশন লিঙ্কড। পুরো সোজা কথা বলতে গেলে বলছে কি না, ওয়্যার ইনসেন্টিভস উইল বি পেড অনলি ইফ ম্যানুফ্যাকচারার্স মেক দ্য গুডস। মানে এখন তুমি ধরো একজন ম্যানুফ্যাকচারার, তুমি ধরো তোমার একটা ছোট্ট ধরো মুদিখানা দোকান করলে, তাহলে কিন্তু তুমি পাবে না। এখন তুমি ধরো ছোটো একটা ব্যাগের কারখানা করলে, বা ছোটো একটি গাড়ি কারখানা তৈরি করলে, বা ছোটো একটি ইট ভাটা তৈরি করলে, সেক্ষেত্রে তুমি কিন্তু ইনসেন্টিভ পেতে পারো, কারণ তুমি কিছু ম্যানুফ্যাকচার করছো, তুমি জিনিস তৈরি করছো। এখন স্কিমের বৈশিষ্ট্য কি, এরা কি করবে, এরা ইনসেন্টিভ দেবে, ক্যাশ ইনসেন্টিভ দেবে, কত বছর, 5 থেকে 7 বছরের, এবং কাদেরকে দেবে, অল দি সানরাইজ অ্যান্ড ইম্পর্টেন্ট সেক্টরস। এই ধরো সানরাইজ সেক্টরের মধ্যে আমাদের এখন হচ্ছে যে অচিরাচরিত শক্তি ভাণ্ডারকে নিয়ে যে সমস্ত মানে কোম্পানিসগুলো তাদের তৈরি করছে, যেমন ধরো
এই যে সোলার লাইট, সোলার ফ্যান, ঠিক আছে, সোলার কুকার, এই যে ব্যাপারগুলো যখন আসছে, এগুলো কি, এগুলো হচ্ছে সানরাইজ ইন্ডাস্ট্রি। এগুলোর ভবিষ্যতে অনেক আরও বেশি পরিমাণের এর হচ্ছে চাহিদা হতে চলেছে। তো সেই জন্য এই সমস্ত যে শিল্পগুলি আছে এইগুলোকে বুস্ট করার জন্য ইনসেন্টিভ কিন্তু দিচ্ছে। এরা কি বলছে, এটা এবং কেন শুরু করা হয়েছিল এই পিএলআই স্কিমটাকে? এটা শুরু করা হয়েছিল টু বুস্ট, ঠিক আছে, একটা ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দেওয়া হচ্ছে টু বুস্ট ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাট্রাক্ট লার্জ ইনভেস্টমেন্টস ইন দ্য ইলেকট্রনিক্স ভ্যালু চেন ইনক্লুডিং ইলেকট্রনিক কম্পোনেন্টস অ্যান্ড সেমিকন্ডাক্টর প্যাকেজিং। মেনলি এটা শুরু করা হয়েছিল ইলেকট্রনিক কম্পোনেন্টস এবং সেমিকন্ডাক্টর প্যাকেজিং, যেখানে বুস্ট করার জন্য। কিন্তু বর্তমানে এখন সেটাকে হচ্ছে শুধুমাত্র তাই না, অন্যান্য যেমন কার ম্যানুফ্যাকচারিং ঢুকে যাচ্ছে, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ঢুকে যাচ্ছে, এখন পিএলআই স্কোপটা অনেক বাড়ছে এবং সেটা খুব ভালো। এর ফলে কী হবে, ভারতবর্ষের যে সমস্ত ছোটো ছোটো সানরাইজিং ইন্ডাস্ট্রিগুলো রয়েছে বা ছোটো ছোটো যে ইম্পর্টেন্ট সেক্টরগুলো রয়েছে, অটোমোবাইল ধরো, টেক্সটাইল ধরো, জুট ধরো, সেখানে যদি এখন ইনভেস্টমেন্ট আসতে শুরু করে, এর ফলে কী হবে না, তোমার সেই জায়গাগুলো বুস্ট করবে। তো একটা ইম্পর্টেন্ট এখানে কথা বলে আছে কি না, দ্য স্কিম শ্যাল অনলি বি অ্যাপ্লিকেবল ফর টার্গেট সেগমেন্টস নেমলি মোবাইল ফোনস অ্যান্ড স্পেসিফাইড ইলেকট্রনিক কম্পোনেন্টস। এটা টার্গেট সেগমেন্টস থাকে, এমনটা নয় যে দিয়েই গেলাম এমনটা নয়। ধরে নাও তোমার ব্যবসা আজকে 5 কোটি টাকায় দাঁড়িয়ে তুমি নিয়ে শুরু করলে ব্যবসা, তোমাকে ইনসেন্টিভ দেওয়া হলো, কারণ তুমি সানরাইজ ধরে নাও তুমি যে সোলার পাওয়ারের ব্যবসা করছো, তা তোমাকে টাকা দেওয়া হলো। এবার তুমি 5 বছর পরে 5 কোটি টাকা থেকে তোমার ব্যবসার গুণে তুমি 20 কোটি টাকা চলে গেলে। এবার ধরে নাও এই পিএলআই এর যে স্কিমটা, সেটা বলা হয়েছে যে 5 কোটি টাকা থেকে শুরু করে 15 কোটি টাকা মতো দেওয়া হবে। অথবা যখন তুমি 15 কোটি টাকার এই যে বেঞ্চমার্কটা ক্রস করে যাচ্ছ, তখনই তুমি কী হয়ে গেলে না, তখন তোমার আর এই ইনসেন্টিভ বা এই যে সাহায্যটা তুমি হচ্ছে পাবে না, কারণ তুমি ততদিনে দাঁড়িয়ে গেছো, তুমি তখন স্বাবলম্বী হয়ে গেছো। এবং তার ফলে তুমি কী করছো না, তুমি হচ্ছে নিজের ব্যবসা তখন নিজেই দাঁড় করে দিতে পারবে, তোমাকে তখন আর নতুন করে তোমাকে এই যে সাহায্য করার কোনো প্রশ্ন আসছে না। তো এইটা ছিল একটি কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা মুভ অন করি। সেটি একটি ছোট্ট জিনিস, সেটি জানা রাখতে হবে যে অপারেশন থান্ডার 2020 কী ছিল। এখন এটা আমাদের প্রিলিমসের ফ্যাক্ট থেকে ইম্পর্টেন্ট হতে পারে। অপারেশন থান্ডার 2020টা কী না, অপারেশন থান্ডার 2020 হচ্ছে রেজাল্টেড ইন মোর দ্যান 2000 সিজার্স অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ফরেস্ট প্রোডাকশন। এখন দেখো, সারা বিশ্ব জুড়ে এই যে ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন জঙ্গল থেকে, শুধুমাত্র গাছপালা নয়, বন জঙ্গল থেকে যে সমস্ত প্রোডাক্টসগুলো আসে, গাছ বলো, কাঠ বলো, বিভিন্ন রকমের দুর্লভ প্রাণীর ছাল বলো, দুর্লভ প্রাণী বলো, তারপরে দুর্লভ অর্কিডস বলো, এইগুলো সমস্তকে আটকানোর জন্যই অপারেশন থান্ডার 2020 নিয়ে আসা হয়েছে। এবং এটা রিসেন্টলি আজকে যে নিউজটা বেরিয়েছে, সেটা হচ্ছে প্রায় 18 মেট্রিক টন মতো তোমার রেড স্যান্ডেলউড ইন্ডিয়া থেকে পাচার হয়ে যাচ্ছিলো, ইলিগালি বাইপাস হয়ে যাচ্ছিলো, সেইটাকে আটকানো গেছে। সেই সূত্রেই আমাদের আজকে খবরটা আমাদের চোখে পড়েছে। তারা এটা কী করছে, এটা হচ্ছে অনেকগুলো দেশ রয়েছে যারা হচ্ছে এই যেগুলো ভালনারেবল স্পিসিস রয়েছে, যেমন ধরো এই কদিন আগে পড়ছিলাম যে, যেমন ধরো এই যে স্কিঙ্কস কদিন আগে আমরা পড়ছিলাম, বা ধরো এই যে হিমালয়ান বেয়ার, এগুলো হচ্ছে যেটা এন্ডেঞ্জার স্পিসিস। এদের লোম, এদের ছাল, এদের মাথা এখন প্রচারস্থ রয়েছে। যারা হচ্ছে চোরা শিকারী, তারা কী করে, পয়সার লোভে এদেরকে হত্যা করে এবং সেগুলোকে বিদেশে পাচার করে। হাতির দাঁত এগুলো পাচার করে বিভিন্ন গুপ্তপথে, বিভিন্ন রকমের মূল্যবান গাছ, কাঠ, এগুলো পাচার হয়। সেইটাকে রোখার জন্যই অপারেশন থান্ডার 2020 নিয়ে আসা হয়েছিল। এটা কার রয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসরা, অনেকগুলি দেশ এখানে পার্টিসিপেট করেছে, ইন্ডিয়াও রয়েছে তার মধ্যে। এরা কোঅর্ডিনেট করা হয়েছিল কাদের মাধ্যমে, ইন্টারপোল এবং ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। ইন্টারপোল এবং ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এই দুজনে মিলে হচ্ছে অপারেশন থান্ডারকে ইনিশিয়েট করেছে। এরপর আমরা আজকে যে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেটা দেখে নিই। সেটি হলো কি না, আরসিইপি এবং এশিয়ান বা এশিয়ান, নট এশিয়ান, আই এম সরি ফর মাই প্রনাউন্সিয়েশন, ইটস এশিয়ান। তো এ দুটি কি, আরসিপি হলো রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। এই জিনিসটা এখন কি, এটা হচ্ছে একটি মেগা রিজিওনাল ইকোনমিক অ্যাগ্রিমেন্ট বিটুইন এশিয়ান অ্যান্ড ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মেম্বার পার্টনারশিপ। ঠিক আছে, তারা কি যারা এশিয়ান রয়েছে
এবং যারা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের পার্টনার্স রয়েছে তাদের মধ্যে একটি চুক্তি হয়, মেগা রিজনাল ইকোনমিক চুক্তি। সেটির নাম হচ্ছে RCEP, রিজিয়নাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। এর গোল কি? বুস্ট ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকুইটেবল ইকোনমিক ডেভেলপমেন্ট, অ্যাডভান্স ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড broaden and deepen integration in the region through the RCEP। এখন এই যারা এশিয়ান এবং FTA-তে আছে তাদের যে এরিয়াটা রয়েছে, যখন দেখো তোমরা পাশে ছবি পেয়ে যাবে যারা এশিয়ান কান্ট্রিজগুলো রয়েছে, আমি লিস্ট না দিয়ে তোমাদেরকে একটা ছবি দিয়েছে যেখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে যেমন কোন কোন কান্ট্রিজ এশিয়ানে রয়েছে। এক হচ্ছে মায়ানমার, দেন থাইল্যান্ড, দেন কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস এবং ফিলিপিন্স। এই দেশগুলি রয়েছে এশিয়ানে। FTA-তে কারা কারা আছে এটা আমরা পরের দিন জানবো। FTA নিয়ে একটা বড় আলোচনা করতে হবে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দিক থেকে, সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই যে এই রিজিয়নটাতে যাতে ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট হয় সেই জন্য RCEP তৈরি করা। এর এম কী কী? এর এম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্রেড, ইনভেস্টমেন্ট, ইকোনমিক এবং টেকনিক্যাল যে কোঅপারেশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং ডিসপিউট রেজলিউশন, এইগুলোকে হচ্ছে এর আওতার মধ্যে নিয়ে আসা। এবং তার ফলে কী হয়, এই সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে এই এশিয়ান কান্ট্রি বা FTA মেম্বার পার্টনারগুলোর মধ্যে, তাহলে এই RCEP থ্রু দিয়ে এরা হচ্ছে সলভ করতে সক্ষম হবে। এখন ইন্ডিয়া যেহেতু এই RCEP-র মধ্যে সরাসরিভাবে যুক্ত নেই, ইন্ডিয়া এশিয়ানেও নেই, ইন্ডিয়া FTA পার্টনার্সেও নেই, তবে ইন্ডিয়ার সঙ্গে FTA-র কিছু সাইন হয়েছে। যেমন একটা হয়েছে কি না, সাউথ এশিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা সাফটা, একটা হচ্ছে ইন্ডিয়া এশিয়ান কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট বা CECA, আরেকটা হয়েছিল ইন্ডিয়া কোরিয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা CEPA, এবং ইন্ডিয়া জাপান CEPA। এই চারটে আপাতত FTA ইন্ডিয়া সাইন করেছে, তবে ইন্ডিয়া এখনও পর্যন্ত FTA মেম্বার হতে রাজি নয়, কারণ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কিছু প্রবলেমস রয়েছে। সেটা আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের উপর পুরো আলাদা একটা ভিডিও বানাতে হবে, তখন আমরা তোমাদেরকে বলবো। তো আপাতত এইটাই জেনে রাখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পয়েন্ট অফ ভিউ থেকে। তাই এই সূত্রে আমরা এশিয়ান সম্বন্ধে ছোটো করে জেনে নিই। এশিয়ান কি না, এশিয়ান হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অ্যাসোসিয়েশনস অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এটা কি? এটি একটা রিজিয়নাল অর্গানাইজেশন, ঠিক আছে, টু প্রমোট পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল স্টেবিলিটি। রিজিয়নাল অর্গানাইজেশন দেখালাম কোন দেশগুলো, তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ। টু প্রমোট পলিটিক্যাল এবং সোশ্যাল স্টেবিলিটি, রাজনৈতিক এবং সামাজিক একটা স্থিরতা, এবং এশিয়া প্যাসিফিকে যে সমস্যাগুলো চলছে, পোস্ট কলোনিয়াল যে স্টেটগুলো রয়েছে এশিয়া প্যাসিফিকে, সেখানের একটা যাতে পলিটিক্যাল এবং ইকোনমিক একটা ডেভেলপমেন্ট হয়, সেই জন্য এশিয়ানকে নিয়ে আসা হয়েছে। তাই মোটো অফ এশিয়ান কি, এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে WBCS অনেক সময় এরকম মোটো অফ ফেমাস ইনস্টিটিউশনস দিয়ে অনেক কিছু কোয়েশ্চেন আসে। তাই মোটোটা কি না, ওয়ান ভিশন, ওয়ান আইডেন্টিটি, ওয়ান কমিউনিটি। ওয়ান ভিশন, ওয়ান আইডেন্টিটি, ওয়ান কমিউনিটি। এর সেক্রেটারিয়েট কোথায় আছে? জাকার্তা, ইন্দোনেশিয়া। এটি 1967 খ্রিস্টাব্দে এস্টাবলিশ করা হয়, সাইনিং অফ দি এশিয়ান ডিক্লারেশন বা ব্যাংকক ডিক্লারেশন। অর্থাৎ ব্যাংকক ডিক্লারেশন কবে হয়েছিল? 1967-এ, যেটি হচ্ছে এশিয়ান ডিক্লারেশনের আরেকটি নাম। এটি ব্যাংককই হয়, সেই জন্য অবশ্যই নাম দেওয়া হয়েছে। তা 4 জন ফাউন্ডিং ফাদার্স ছিল এশিয়ানের। কারা কারা? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স এবং সিঙ্গাপুর। five fathers: Indonesia, Malaysia, Philippines, Singapore and Thailand. 5 জন, তো এই 5 জন ছিল যে ফাউন্ডিং ফাদার্স। পরবর্তীকালে তো বাকি দেশগুলো তোমরা দেখতেই পাচ্ছ তারা জয়েন করেছে। তো এই ছিল আজকে মোটামুটিভাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 3 দিনের কম্পাইলেশন নিয়ে। তো এখন আমরা আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোয়েশ্চেন দেবো, দুটো দেবো, তোমাদেরকে ডিডাক্ট করতে হবে। কোয়েশ্চেন দুটো তোমাদেরকে নিজেদের লিখতে হবে, ডিডাক্ট করতে হবে। আমরা আমাদের জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে টাইপ করে পাঠাতে পারো বা ছবি তুলে সেটাকে তোমার PDF ফরম্যাটে নিয়ে এসে পাঠাতে পারো, যার ফলে আমরা চেক করতে পারি। তো কোয়েশ্চেন দুটো দিয়ে দিলাম। কোয়েশ্চেন 1, হোয়াট ইজ PLI, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম?
How can it help to boost the manufacturing sector of India? Discuss 250 words. ঠিক আছে, এটা ফার্স্ট কোয়েশ্চেন। What is PLI? How can it help to boost the manufacturing sector of India? Second question কি? Now discuss the relationship between India and ASEAN countries in last decade. এই বিগত এই যে দশকটা আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি 2011 থেকে 2020, এই দশকের মধ্যে ইন্ডিয়া এবং এশিয়ানের যে সম্পর্কটা সেটা তোমাদেরকে বলতে হবে ডিটেলসে 150 ওয়ার্ডের মধ্যে। তো এই দুটো কোয়েশ্চেন থাকলে দুটো কোয়েশ্চেন তোমাকে ডিডাক্ট করতে হবে, তোমাকে সেইভাবে ভাবতে হবে, ভেবে তোমায় লিখতে হবে। আশা করবো তোমরা এটা ট্রাই করবে এবং আমরা প্রচুর ইমেলস পাবো আমাদের উত্তর চেক করার জন্য। তো এরপরে আমরা যেটা বললাম যে আজকে থেকে যেহেতু নতুনভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রেজেন্ট করছি, এবার হচ্ছে আমরা প্রিভিয়াস টেস্ট যে আনসার্সগুলো সেগুলো দেখে নিই। সেগুলো কি? প্রথম কোয়েশ্চেন কী ছিল 10ই নভেম্বরের? হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ নেইবার অফ ইথিওপিয়া? এ এরিট্রিয়া, বি জিবুতি, সি সোমালিল্যান্ড, ডি নাইজেরিয়া। এটা আমরা জানি যে সবাই নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকান কান্ট্রি এবং ইথিওপিয়া হচ্ছে ইস্ট আফ্রিকান কান্ট্রি, দুটোর মধ্যে কোনো মেল থাকতে পারে না, কারণ আফ্রিকা বিশাল বড় কন্টিনেন্ট। অতএব এটার আনসার হবে অফকোর্স ডি নাইজেরিয়া। আর সেকেন্ড কোয়েশ্চেন কী ছিল? স্টুডেন্ট রেডি প্রোগ্রাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ স্টাডি ইন অ্যাব্রড, বি স্টাডি অন অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড লাইভস্টক, সি স্টাডি অন এগ্রিকালচার, আর ডি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। আনসার হবে ডি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এটা যেদিন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও হয়েছে, যারা দেখেছো তারা জানো। I hope that you have successfully answered this question after doing our video as well. So আজকের মতো এই পর্যন্তই। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আসবে মঙ্গলবার, সেখানে থাকবে শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার 4টে দিনে কারেন্ট অ্যাফেয়ার্সকে একসঙ্গে কম্পাইল করে আমরা ভিডিও বানাবো। আশা করছি এই যে নতুনভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেজেন্টেশনটা তোমাদের ভালোই লাগবে বাই উইকলি, এবং এখান থেকে ভালো ফিডব্যাক পাবো। তোমরা আমাদের ফিডব্যাক দাও, আমাদের ফিডব্যাক দরকার, আমরা বুঝতে পারছি না কোন দিকে এগোবো। তো please subscribe us, please like this video, share this video and press the bell icon for more updates. আর সকলকে হ্যাপি দিওয়ালি এবং শুভ কালী পূজা, শুভ দীপাবলি, শুভ ছট পুজো বলতে পারো। তো ভালো কাটুক পুজো, আনন্দে কাটুক, কিন্তু সুস্থ কাটুক, সেটাই আশা করি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে ওয়েল, স্টে সেফ and enjoy the festive moods while staying at home. Thank you.